চাকরি গেল, জান গেল, মান গেল, শান গেল, ন্যাড়া হয়ে রাস্তায় তাদের জীবনের বসন্তগুলো কাটালো। আর যার জন্য এত কিছু, যার জন্য গোটা শিক্ষিত সমাজ, শিক্ষক কুল রাস্তায় বসে গেছে, তিনি দিব্যি আছেন, মমতা আছেন মমতাময়ী রূপে। তিনি শিল্প আসুক আর না আসুক, আপাতত সিঙ্গুর থেকে কারখানা গুড়িয়ে তিনি বর্তমানে মন্দির শিল্পের ফিতে কাটতে চলে গেছেন। কদিন ধরে ভাবছিলাম, শিক্ষকরা রাস্তায় তারা মাথা ঠুকে মরছে, এসএসসিতে ধর্ণা দিচ্ছে, এসএসসিতে সমস্ত জায়গায় তারা ছুটছে, আন্দোলন করছে, কোথায় গেলে কী সুরাহা পাওয়া যায়। কিন্তু যার জন্য তারা আজ রাস্তায়, তিনি কিন্তু দিব্যি আছেন, মমতা আছেন মমতাতেই। আজকে বাইরের কোর্ট থেকে যখন আমি আলিপুর কোর্টে যাব, হাজরা মোড়ে দেখি ব্যাপক পুলিশি ঘেরাটপ, অনেকগুলো ব্যারিকেড। বুঝতে অসুবিধা এতটুকু হয়নি যে এখানে ওই চাকরিহারা শিক্ষকরাই আন্দোলনে এসেছে। পরে জানতে পারলাম, ইয়েস, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে টাকা, চাকরি তো গেল, টাকা ফেরতের জন্য যেখানে যাওয়ার কথা এরা কিন্তু সেখানে যাচ্ছিল না। সেই কালীঘাট, যেখানে গেলে অন্তত চাকরি গেছে যাক, টাকাটা ফেরত দাও। সে হয় না, ব্যাংকে টাকা গচ্ছিত রেখেছি, টাকা না পেলে আবার সেই ব্যাংকে গিয়েই ধরে আমার টাকা ফেরত দাও, আমি সব জানি না। তো সব টাকার উৎস যেখানে, সেই চাকরি প্রার্থীরা সেইখানে অনেক আগে তাদের যাওয়া উচিত ছিল। আজকে কিছু শিক্ষক, কিছু দিদিমণি মার খেয়ে বা ফ্রাস্ট্রেশনে, হতাশায় ওই চৌরাস্তায়, রাস্তার উপরে পড়ে তারা মাথা ঠুকে কাঁদছে যে পুলিশ আমাদেরকে গুলি করো, আমাদেরকে মেরে ফেলো, আমরা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, পুলিশ আমাদেরকে মেরে ফেলো। কারা বলছে? সদ্য চাকরি হারানো শিক্ষকরা বলছে যে এই পুলিশ আমাকে গুলি কর, পারলে মেরে দে। কখন মানুষ মৃত্যু কামনা করে, কখন মানুষ বলে বুক পেতেছি, গুলি কর। কিন্তু যার জন্য এরা আজ রাস্তায়, তিনি কিন্তু বহাল তবিয়াতে আছেন। তিনি আর তার ভাইপো, তার পরিবার সুন্দরভাবে আছেন, এবং তিনি এটাও বিশ্বাস করেন যে যত দুর্নীতি ধরা পড়ুক, চুরি করেছি, বেশ করেছি, তোরা কেন চোর ধরবি, তোরা কেন চুরিটা ধরবি, আমরা চুরি করেছি, বেশ করেছি, একবার কেন, হাজারবার খাবো, যা খুশি তাই করবো, সরকার চালাচ্ছি, আমরা যা খুশি তাই করতে পারি। কিন্তু চোর ধরলেই দোষ। উকিলবাবু কেন মামলা লড়বে, জজ সাহেব কেন বিচার করবে, চোরেদের বিচার করা যাবে না। যার কারণে হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সর্বভারতীয় আমাদের সভাপতি, তাকে হেনস্থা করা হলো, নোংরা খিস্তি দেয়া হলো, অনেক কিছু অপবাদ দেয়া হলো, এবং তার জুনিয়র অ্যাসোসিয়েটস সবাইকে। সেই কারণে যেহেতু এটা উনি অল ইন্ডিয়ার নেতৃত্ব, উনি কমরেড তথা আইনজীবী তথা আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের উনি সর্বভারতীয়
সম্পাদক, তো আগুন তো জ্বলবেই। সমস্ত কোর্টে এর প্রতিবাদ হয়েছে এবং হাইকোর্টের চিফ জাস্টিসও বিরক্তি প্রকাশ করেছেন, সার্বিক বিষয় নিয়ে অসন্তুষ্ট। এই অবস্থায় উনি কায়দা করে বলুন না, কলকাতা থাকলে 1 মিনিটে সব সমাধান করে দেবো। তো উনি এখন কলকাতায় নেই, খুব বিজি, খুব ব্যস্ত, শিল্পের ফিতে কাটতে গেছে, মন্দির শিল্পের ফিতে কাটছেন উনি। তো এর আগেই উনি একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা উনি বলেছিলেন যে প্রচুর টাকা ইনকাম করা যায়, প্রচুর টাকা ইনকাম করা যায়। একটা কেটলি নিয়ে 2টো বিস্কিট নিয়ে বিক্রি করো, ঘুগনিও দারুণ সেল হয়, চপও মানুষ প্রচুর খেতে ভালোবাসে, আর এগুলোতে অনেক ইনকাম। বিকল্প কর্মসংস্থানের রাস্তা কিন্তু উনি অলরেডি অনেক আগে থেকেই বলে দিয়েছেন। উনি ভবিষ্যৎবাণী করেন এবং ওনার পরিবাররা ওগুলো করবেন না, ওনার পরিবাররা চুরি করে খাবে, কিন্তু যাদের থেকে চুরি করছে তারা এই চপ ভাজবে, চা বিক্রি করবে, ঘুগনি বিক্রি করবে, এবং এটাই হচ্ছে বাংলার সার্বিক শিল্পের, চপ শিল্পের বিকল্প কর্মসূচি। তাহলে শিক্ষকরা এখন যারা চাকরি হারিয়েছে, যারা চাকরি হারিয়ে পথে বসেছে, মার খাচ্ছে, পুলিশের লাথি খাচ্ছে, কিন্তু সেই সকল শিক্ষকরা রাস্তায় মাথা ঠুকছে আর বলছে যে আমাকে গুলি করো, এই পুলিশ গুলি কর, আমাদেরকে মেরে দাও, কারণ আমরা জ্যান্ত মৃত লাশে পরিণত হয়েছি। আর এদেরকে মৃত লাশে কে পরিণত করেছেন? সেই তিনি, মহান বাংলার আর কোনো বিকল্প মুখ্যমন্ত্রী কেউ আর দেখতে পায় না তাকে ছাড়া। তিনি এতটাই মহান অযোগ্য মুখ্যমন্ত্রী যে তিনি ছাড়া বাংলায় আর কোনো সেকেন্ড হ্যান্ড কমান্ড কেউ আর নেই। তিনিই সর্বে সর্বা, এবং তিনি বিশ্বাস করে, বাংলার মানুষকে তিনি এতটাই বিশ্বাস করে যে এদেরকে মারবো, ধরবো, কাটবো, এদের থেকে চুরি করব, তবু এরা আমাকে ভোট দেবে। বা আমার যে লোয়ার লেভেলের যে আমি ছোট মোটো মাঝারি আকারের যে চুরি শিল্পের কর্মীদেরকে আমি ছেড়ে রেখেছি, তারা আমার ভোটটা পাইয়ে দেবে। 26-এ আমার মুখ্যমন্ত্রীর সিটটা কনফার্ম। আমি যতক্ষণ চিতায় না উঠছি ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না, এতটাই তিনি কনফিডেন্ট। তাই দিব্যি আছেন তিনি। 26,000 কাঁদলো, কেঁদে ভাসিয়ে দিল, কফটা চোখের জল ফেললো, কে মরলো, কে খেলো, কে রাস্তায় পড়ে থাকলো, কিচ্ছু যায় আসে না। মমতা আছে, মমতাতেই। এবং বেশ আমি ভাবছিলাম যে যেখানেই টাকা সোর্স, মানে সমস্ত টাকার যেটা শেষ ঠিকানা, সেখানে কেন এরা যাচ্ছে না। তো আজকে কিছু শিক্ষক সেই কালীঘাটের অভিমুখে রওনা দিতে গিয়ে হাজরা মোড়ে আটকে যায়। যদিও এই শিক্ষকগণ হয়তো জানতো না যে তিনি এখানে নেই, তিনি এখন বাইরে। তো খুব দূরে নয়, ইচ্ছে করলে উনি আসতে পারেন, কিন্তু এই কলকাতায় এখন একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে রয়েছে। ওনার আবার এসব বেশি ভালো লাগে না। ওনাকে কেউ গালমন্দ করছে, দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রী পদত্যাগ, আপনি ফেরত দিন, হয় চাকরি দিন, টাকা ফেরত দিন, এগুলো ওনার ভালো লাগছে না। এইসব কথা শুনতে ভালো লাগছে না। ওনাকে ভালো ভালো কথা বলতে হবে যে চাকরি গেছে, বেশ হয়েছে, আপনি মহান, আপনি আমাদের সব, বাঁচান, আপনি আমাদের মারুন, বাঁচুন, কাটুন, যা খুশি করুন, আপনিই সব করবেন। এটা হয়তো উনি ভেবেছিলেন যে ওনাকে পুজো করবে। তো যখন দেখছে যে না, এই পুজো করার বদলে মুখ দিয়ে সব অন্য খারাপ খারাপ কথা বেরোচ্ছে, চোর বলছে সবাই, সেই জন্য আর চোর শুনতে ভাল লাগছে না।
তাই আপাতত কলকাতার অস্বস্তিকর পরিবেশটা কাটাবার জন্য এখন উনি একটু ওই সাইড ভিজিট করছেন আর কি। এবং রিসেন্ট একটা মন্দির শিল্প হয়েছে, সেই মন্দির শিল্পটার ফিতে কাটার জন্য ওইখানে উনি এখন ভ্রমণ করছেন। 26,000 চুলোয় যাক, যার যা গেছে গেছে, তো গেছে তো কী হয়েছে? তবু আমাকে বলো, হে জগদ্ধাত্রী জননী, বঙ্গের মাতা, তুমি আমাদের শেষ কথা, এইরকম বলো, তাকে মাথায় তুলে নাচো। এমনও অবস্থা হয়েছিল, এমনও দিন গেছে, মানে ভাবতে অবাক লাগে, আমরা বাঙালি যারা কিনা কায়দা কানুন করে ব্রিটিশদেরকে আমরা তাড়ানোর নাম্বার 1 চাবিকাঠি ছিলাম, যে ব্রিটিশরা বাঙালির দেখে খুব ভয় করতো, যে এদের মাথায় বাঙালির গাঁটে গাঁটে বুদ্ধি। তো সেই বুদ্ধিমান বাঙালিরা হঠাৎ করে ভোঁতা হয়ে গেল, যে 2011 সালে যিনি নাটক করে সিঙ্গুর আন্দোলনকে ইস্যু করে, নন্দীগ্রামকে ইস্যু করে, 26 দিনের চকলেট খেয়ে অনশন করে, তখনকার বুদ্ধদেব তৎকালীন মুখ্যমন্ত্রী খুব ভদ্র ছিলেন, তার ভদ্র ব্যবহারের জন্য উনি আজকে এই চেয়ারে বসে চেয়ারটা জাত মেরে দিলেন। এমনও দিন গেছে যে উনি ওনার এতটাই মানে বাংলায় উনি সব, ওয়ান অ্যান্ড অনলি লেডি কিলার, যে তার পটি যদি মাদুলি করে মোড়ে মোড়ে বিক্রি করার জন্য যদি বলা হতো, এই মমতার পটি 10 টাকা 10 টাকা 10 টাকা, সবাই মনে হয় লাইন দিয়ে কিনতো। এরকমও ক্রেজ গেছে। এবং এখনও অনেক দালালরা, চটি চাঁটারা এখনও বলে যে মমতা দুর্গা আর ওর ভাইপো হচ্ছে রামকৃষ্ণের সামথিং কিছু একটা হবে, মানে এরকম একটা ব্যাপার স্যাপার। মানে দেবী দুর্গা, রামকৃষ্ণদেব সবার মোটামুটি একদম জাত মেরে দিয়েছেন ইনি, যে চটি চাটারা এখনও এনাকে দুর্গা মানে। কিছু চটি চাটা আছে যাকে এনাকে সামনে রেখে যাদের করে খেতে সুবিধা হচ্ছে, যারা করে খায়। কিছু বুদ্ধিজীবী আছে যে 26,000 গেছে গেছে, আরও 32,000 যাওয়ার রাস্তায় আছে, প্লাস আরও ড্যাশ ড্যাশ ড্যাশ, তো যার যা গেছে গেছে। আমরা তো সরকারি সুযোগ সুবিধাগুলো ভোগ করছি, কি দরকার বাবা ওই সরকারের বিরুদ্ধে কথা বলে নিজেদের স্বার্থে ঘা লাগবে এরকম কোনো কাজ করব? ওরা কিন্তু বুদ্ধিজীবী, বুদ্ধি করে লোকের বিপদ দেখলে কেটে পড়বে। ওরা কিন্তু বুদ্ধি করে লোকের বিপদ দেখে কেটে পড়েছে, গাড়িয়ে চলছে। আরে কি মানে এরকম একটা ভাব, কিছুই দেখছি না, কিছুই হচ্ছে না, বাংলা সবাই খুব ভালো আছে, তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি সৌরভ গাঙ্গুলি, যাকে আরজিকর কাণ্ডের ডাক্তার বন্টি যখন মরে গেছিল, সে বলেছিল এরকম ধর্ষণ তো হামেশাই হয়ে থাকে, যাকে আমি বলেছিলাম মামু, সেই বাংলার মামু, তিনি বাংলায় শিল্প করবেন, 1 টাকা জমি নিয়ে স্পেনে গিয়ে ঘোষণা করছেন আমি শিল্প করব। আজ অবধি বাঙালিরা দেখেছেন ফিতে কাটতে? ইস্পাত কারখানার ফিতে কেটেছে দেখেছেন? এখন তিনি মমতাময়ীর লেজে লেজে ঘুরে বেড়াচ্ছেন, যদি কিছু কামানো যায়, যদি কিছু নেওয়া যায়, যদি কিছু পাওয়া যায়। তাই ওনার মুখে ম করছে, আহ মমতা, মমতা কি মিষ্টি, মমতা কি মিষ্টি, মিষ্টি মিষ্টি কথা বার করছে। মানে একেবারে শুধু চটি চাটছে না, চটি চেটে, মানে পটি খেয়ে, চটিতে যে পটি লেগেছে সেটাও শুধু চেটে খেয়ে চটি একদম পাতলা করে দিচ্ছে এরা, এত হারে খাচ্ছে। তার সাথে আরও আছে অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন আছে, আর কি বলবো, দেবশ্রীকে এনেছিলেন, মিমিকে এনেছিলেন, তারপরে ওই নুসরতকে এনেছিলেন। মানে এরা এক একটা দিগ্গজ পণ্ডিত, এদেরকে এরা রাজনৈতিক দার্শনিক ছিল, সেই রাজনৈতিক দার্শনিকদের 5 বছর করে দিয়ে তাদের মোটামুটি খাইয়ে দাইয়ে হিষ্টপুষ্ট করে তাদের যা তাদের থেকে নেওয়া যায় নিয়ে মোটামুটি তাদেরকে সাইড করে দিয়ে এখন এসছে
কাঞ্চনমালা, বাংলায় কাঞ্চনমালা, কানকুড়ো কাঞ্চন, যার ওই সেকেন্ড ওয়াইফটার আবার একটা পলা হলো, সেই পলা হলে তার আবার 6 লাখ টাকার বিল বিধানসভায় পেশ করেছিল, সে কাঞ্চন এসেছিল, কাঞ্চন। আর ওই একটু হরলিক্স দান আর চেটে চেটে খাবো, সে তো হেভি রাজনৈতিক দার্শনিকেরা বিশাল কাজ করছে বাংলার জন্য। আসলে বাংলায় জনগণের ট্যাক্সের টাকা এরা শ্রাদ্ধ করছে, আর কিচ্ছু না। জনগণের টাকায় কিছু অখাদ্যদেরকে শুধু পোষা হচ্ছে। এবং যিনি এখন নিজেকে এত কিছু সারদার পরে কী করলো, ওই তো আরজি করের মেয়েটাকে মারলাম, তার বডিটাকে ছিনতাই করে পুড়িয়ে দিলাম, মেন আসামির গায়ে টাচ করতে পারে, যদি আসামি এখন ধরাও পড়ে কোনো প্রমাণ নেই, ধুস করে উড়িয়ে দিল। আর কত ওড়াবো, নারদা ধুস করে উড়িয়ে দিল। আর ওড়ালো গরু, ব্যাগে গরু খেলো, কয়লা খেলো, বালি খেলো, খাদ্য খেলো, রেশন খেলো, মানে ড্যাশ 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 ড্যাশ। উনি কিচ্ছু জানেন, উনি খুব ভালো, ওনার অ্যাকাউন্টে 1 টাকা নেই। উনি একেবারে মানে সততার প্রতীক যাকে বলে। আর ডক্টর মমতা ব্যানার্জি অবশ্য কোথা থেকে ডিগ্রিটা পেয়েছিল, ডক্টরের ডিগ্রি, সেই ইউনিভার্সিটির খোঁজ আজও পর্যন্ত মেলেনি। কিন্তু ডক্টর মমতা ব্যানার্জি, আইনজীবী মমতা ব্যানার্জি, সি নোজ এভরিথিং, সি ইজ অল ইন অল। বাংলায় আমাদের এত বড় দুর্ভাগ্য যে ওনার বিকল্প বাংলাতে আর কেউ নেই, কোনো রাজনৈতিক দলের নেই। মানে রাজনৈতিক চরিত্রটা এত নিচে নেমে গেছে, মানে এত নিম্নমানের রাজনীতিবিদ বাংলায় আর কেউ নেই। তাই উনি আছেন এবং উনি থেকেও যাবেন। 26-এ উনি দাঁতে কাটি দিচ্ছেন যে 26,000 ছেলে মেয়ে তাদের বসন্তগুলো রাস্তায় গড়াগড়ি যাচ্ছে, যাক, তারা ন্যাড়া হয়ে রাস্তায় গড়াগড়ি যাচ্ছে, যাক, তারা মরুক, আমি তো ভালো আছি, আমার পরিবার ভালো আছে। দেখছেন না, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এদিক ওদিক সব দিক পুলিশ দিয়ে একদম ঠেসে রেখে দিয়েছে, পুলিশ দিয়ে একদম কেউ যেতে পারবে না, যাওয়া আসা করতে গেলে এত তাদের জিজ্ঞাসা করবে যে ওই আশেপাশে তাদের প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে উঠছে যে বাবা ওনাকে নয় তুলে নিয়ে অন্য জায়গায় কোথাও রাখা হোক, ওনার জন্য আমাদের চলাফেরা অসুবিধা হচ্ছে। এরকম একটা মহান মহীয়সী কালীঘাটে টালির চালে মানে বস্তি, কালীঘাটে বস্তিতে উনি বেড়ে ওঠেন এবং পরবর্তীকালে কি ছিনু কি হনু হয়ে 35টা প্লটের মালিক হয়ে বসে আছেন, কিন্তু ওনার কিছু নেই। ইডি লাগান, সিবিআই লাগান, যাকে লাগান, ওনার অ্যাকাউন্টে 1 টাকা নেই। উনি গরিব মুখ্যমন্ত্রী, ছবি আঁকেন, কবিতা লেখেন, আর তার যে সেখান থেকে উনি ওনার খরচাটা, হাত খরচটা জোগাড় করে নেন। ওনার ভাইপো কিছু নেই তো, ওনার ভাইপোর কোনো কুঁড়ে ঘরে থাকে, ওনার ভাইপো যে ঘরটায় থাকে কুঁড়ে ঘর, মাথা নিচু করে ঢুকতে হয়, একটা গাড়ি নেই, পাবলিক ট্রান্সপোর্টে যায়, মেট্রোতে চড়ে, অটোতে চড়ে ভাইপো। ওনার বাড়ির খুব গরিব, ওনাদের বাড়িতে খাওয়া হয় না মাঝে মাঝে, যার জন্য বাংলা থেকে ওই যে ওনাদের ছোট বড় নেতারা ওই টাকা তুলে ওখানে দিয়ে আসে যাতে ওরা খায়। ভীষণ গরিব ওরা, ভীষণ, ওদের খাওয়া হাঁড়ি চড়ে না, ওই বাংলা থেকে টাকা লুটে এনে ওদেরকে দিলে তবে ওরা একটু চালে ডালে আলু পেঁয়াজ একসাথে করে প্রেসার কুকারে সিটি মেরে খায়। এই হচ্ছে আমাদের রাজ্যের অভাগিনী মুখ্যমন্ত্রী, গরিব মুখ্যমন্ত্রী। ওনার দুঃখের শেষ নেই। বাংলার সবার জন্য উনি এত ভাবেন, এত করেন, এত চিন্তা করে 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 উনি কি বলবো, বাংলায় উনি একমাত্র উনিই বাংলার ভবিষ্যতের জন্য চিন্তা করেন, আর বাংলার ভালোর জন্য চিন্তা করার একজনও কেউ নেই। ভাবুন তো, 2011-র আগে যে কারখানাগুলোও ছিল সেটাও প্রায় যাওয়ার পথে। 2011-র পর থেকে একটা কারখানা উনি কষ্ট করে উদ্বোধন উনি করতে পারেননি। হ্যাঁ, শিলান্যাস অনেক হয়েছে শিলা দিদির, কিন্তু সেফটি পিনের কারখানাও বাংলার মানুষ দেখতে পায়নি। যার জন্য বাংলা মেয়েদের মহিলাদের
গ্রাম্য ভাষায় বলে, আমি তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, স্বামীদেরকে বলে গ্রাম্য ভাষায় ভাতার। ভাতারদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে বউদেরকে ভাতা দিচ্ছে 1000 টাকা করে, লক্ষ্মীর ভাণ্ডার, বুঝেছেন তো? তাদের ভাতারগুলোর কাজ নেই বাংলায়, তাদের ভাতারগুলোকে বাংলার বাইরে পাঠিয়ে দিয়ে তারা এখন বাংলার বাইরে খাচ্ছে। গুজরাট, হায়দ্রাবাদ, সব মুরগির চামড়া ছাড়ায়, কেউ দিল্লি, মুম্বাই সব রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করছে। তাদের বউগুলোকে ভাতারগুলো কোলছাড়া করে দিল, আর বউগুলো বাড়ি আছে, তাদেরকে 500-1000 টাকা করে হাতে ধরিয়ে দিচ্ছে, ব্যাস। কীভাবে বাংলার জন্য কি উন্নয়ন উনি করছেন! বাংলায় ওরকম একটা মহিষী রমণী আর মনে হয় কয়েক প্রজন্ম জন্মাবে না। এই উনিই জন্মেছেন, ওনাতেই উনি শেষ হয়ে যাবেন, তারপরে আর কেউ আসবেন না। এখন আপনারাই বিচার করবেন এটা বাংলার দুর্ভাগ্য না সৌভাগ্য। নেই করে শিক্ষা ব্যবস্থায় এবারে উচ্চ মাধ্যমিকে 3 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষার্থী কম উচ্চ মাধ্যমিকে। বুঝতে পারছেন কত বড় শিক্ষায় ডিজাস্টার এটা একটা। শিক্ষায় কি বলবো, শিক্ষায় একটা ভাঙন ধরলো যে ছেলেমেয়েরা কেউ আর স্কুলে যেতে চায় না, কারণ তাদের মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে স্কুলে যাওয়াচ্ছে বাড়ি বসে রিল বানালে তার চেয়ে বেশি ইনকাম হবে, এবং ওটা কনফার্ম ইনকাম। বরঞ্চ আমাদেরকে ফেসবুক কোম্পানি বরঞ্চ আমাদের টাকা কেটে নেবে না, আমরা যতটা পরিশ্রম করব, রিল বানাবো, সেই অনুযায়ী আমি ইনকাম করব। কিন্তু বাংলায় লেখাপড়া শিখলে আপনার কোনো ভবিষ্যৎ নেই, এটা এই প্রজন্মের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং জানি না এটা কত বছর অবধি কন্টিনিউ হবে। কারণ তারা বুঝে গেছে লেখাপড়া করলে গাড়ির নিচে এখানে পড়তে হবে। আগে বলতো লেখাপড়া শিখলে তবে সে গাড়ি ঘোড়া চড়ে, আর এখন লেখাপড়া শিখলে গাড়ির চাকার তলায় পড়বে সে। বাংলার কতটা সৌভাগ্য হলে ওই রকম একটা ব্রাত্য বসুর মতন শিক্ষামন্ত্রী পায়, উপহার পায়। বাংলার কতটা দুর্ভাগ্য হলো ওরকম মোটা পার্থর মতন একটা শিক্ষামন্ত্রী পেয়েছিল, যে তার গার্লফ্রেন্ড সহ কোচি গার্লফ্রেন্ড নিয়ে কোটি 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 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 হাজার কোটি টাকা মাল কামিয়ে অপা গপা ছপা বারুইপুরে বাগানবাড়ি, বোলপুরে বাগানবাড়ি সব করে রেখে মচ্ছব করেছে। কাদের টাকা? সাধারণ মানুষের টাকা, যারা জুয়া খেলতে গিয়ে, চাকরি কিনতে গিয়ে, মেধা কিনতে গিয়ে যারা টাকাগুলো ওখানে ব্যয় করেছিল, দিয়েছিল। যারা দিয়েছিল ডেফিনেটলি তারা অন্যায় করেছে, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল তোমরা টাকা ছাড়া তোমার যতই যোগ্যতা থাকুক, তুমি অযোগ্য হও তোমাকে 15 লাখ টাকা দিতে হবে, আর তুমি যদি যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকেও টাকা দিতে হবে একটু কম, 10 লাখ 12 লাখ, আর যারা অযোগ্য তারা 15-16 লাখ। এইভাবে তোমাদেরকে কেনা হয়েছিল, টোপ দেওয়া হয়েছিল, তোমরা টোপটা গিললে। হ্যাঁ, মাননীয়া তার লোক দিয়ে ছিপ ফেললো, আর তোমরা টোপটা গিলে খেয়ে মরলে। 2016 প্যানেল গেল, এবারে 32,000 26,000 গেল, এবার 32,000টা ঝুলছে, এবং এটাও যাবে। তার কারণ যে কাগজপত্রগুলো দেখে জজ সাহেবরা বিচার করবে সেগুলো নেই, সেগুলো উড়িষ্যার পেপার মিলে কেজি দরে সেটাও বেচে খেয়েছে ওই মার্কশিট। নেই, কোনো প্রমাণ নেই যেটা দেখে কেউ কোনো জজ সাহেব বিচার করবে যে না প্রপার ওয়েতে নিয়মকানুন মেনটেন করে চাকরি হয়েছে। তাহলে চাকরি কিন্তু বাকিদেরও যাবে। আজকে বাংলায় যদি একটা শিল্প থাকতো, আজকে যদি ওই সিঙ্গুরেই শিল্পটা হতো, ওই সিঙ্গুরের শিল্পটাকে তার আশেপাশে যে অনুসারী শিল্পগুলো হতো, সিঙ্গুর আলো সারা বাংলা দেখত। কিন্তু সেটা একদম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো। একটা 99% হওয়া কারখানাকে এই বাংলার মুখ্যমন্ত্রী শনির দৃষ্টি পড়ল, উড়ে গেল সব। আর সেই শনির দশা বাংলায় এখনও চলছে। এই শনির দশা কাটবে না। বাংলার মানুষ যতক্ষণ না এই কনফিডেন্ট পাচ্ছে যে আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছি, আর এ তো সামান্য কালীঘাটে টালির চালে থাকে, কিন্তু না,
বাংলার মানুষ আবার এনাকেই আনবেন, উনি সেটা ভেবে বসে আছেন, উনি দিব্যি আছেন 26 সালে আমি আবার আসছি। আর কেউ নেই তো বাংলায়, কেউ নেই মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা, কারণ অত নিম্নমানের অশিক্ষিত অযোগ্য মুখ্যমন্ত্রী আর হওয়ার ক্যান্ডিডেট ওনার জায়গায় আর কেউ নেই। তাই উনি জানেন যে রাজনীতি মানেই নোংরা, আর নোংরা মানেই আমি নাম্বার 1, আমার চেয়ে কূটনীতিবিদ, আমার চেয়ে দুর্নীতিবাজ আর কেউ নেই। রাজনীতিটা আগে যখন একটা সামান্য একটা নেতা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত লোকে সম্মান করত, সাদা পাঞ্জাবি, পাশে একটা সাইড ব্যাগ, লোকে দেখে সম্মান করতো, ওর মধ্যে শিক্ষা আছে, ভয় পেত। আর এখনকার নেতারা রাস্তা দিয়ে যাবে, লোকেরা সামনে হুজুর হুজুর করবে, পিছনে বাপ মা তুলে শান্তির ছেলে বলে গাল দেয়। রাজনীতিটা এই জায়গায় নেমে গেছে। রাজনৈতিকভাবে শিক্ষিত আর জেনারেশন তৈরি হলো না, যা ছিল আগে ছিল। আর এখন তো রাজনীতি মানেই নোংরা কুলুষিত, এটা তো উনি তো দেখিয়ে দিলেন। আজকে যে সকল শিক্ষক যারা চাকরিহারা হয়ে কালীঘাট ঘেরাও করতে যাবে বলে বেরিয়ে হাজরা মোড়ে পুলিশ যাদেরকে আটকালো, পুলিশ আজকে লাথি মারেনি। পুলিশ সেদিন যে ভুলটা করেছিল আজকে সেটা করেনি, আজকে লাথিটা মারেনি, কিন্তু আটকেছে, মারধর করেছে, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে, সেগুলো সব করেছে। এবং আজকে অন্তত চাকরি প্রার্থীরা বলছে যে ভাই আমরা আর বাঁচতে চাই না, মেরে দে, আমাদেরকে মেরে দে। এখন ওরা মৃত্যু চাইছে যে আমাদের জীবনের যত আমাদের বাঁচা হয়ে গেছে, এবার আমাদেরকে মেরে দাও। তো মাননীয়া তো এখানে নেই, উনি এখন সাইড ভিজিট করেন। অনেক সময় প্রমোটাররা 8-10টা কী বলে ওগুলো 8-10টা বাড়ি যখন ওরা করে, তখন লেবার কিভাবে কাজ করছে বলে না, সাইডে যাচ্ছে, সাইড ভিজিট। উনি এখন সাইড ভিজিট করছেন। কলকাতাতে উনি নেই। কলকাতাতে যদি উনি থাকতেন, উনি তুড়ি মেরে সব শান্ত করে দিত। এগুলো কোনো ব্যাপার না ওনার কাছে, এটা ওনার বক্তব্য, উনি তুড়ি মেরে সমাধান করেন। এই ভাতা দেবে বললেন না, যাদের চাকরি চলে গেছে, গ্রুপ সিকে 25,000 করে আর গ্রুপ ডিকে 20,000 করে দেবে। তাই যদি হয় ভাতা দিন, কোনো অসুবিধা নেই। তাহলে বাকি যারা চাকরি হারা হলো তাদের ভাতা দিন, তাদের ভাতা দেবেন তো? তার টাকাগুলো আসবে কোথার থেকে? বর্তমানে আমাদের বাড়িতে যে শিশুটা ভূমিষ্ঠ হওয়ার হব করছে, সে যখন জন্মাবে মাথা পিছু 60,000 টাকা ঋণ নিয়ে সে জন্মাবে। আমি কি জানি যে আমাদের নামে লোন আছে? ইয়েস, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের যতগুলো নাগরিক আছে, শিশু সহ বড়, সবার মাথা পিছু 60,000 টাকার ঋণ আছে বর্তমানে। এই রাজ্য সরকার করেছে, এত হারে ঋণ নিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে, খা খা খা। আমি ক্ষমতা থাকি, যেন তেন প্রকারণে আমার গদি চাই ভাই আমি। এবং বাংলা 26-এর সিটটা উনি জানে আমার কনফার্ম। উনি কিন্তু দিব্যি আছেন, ওনার পরিবার একদম দিব্যি আছেন। কিন্তু নিখুঁত করে ভালোভাবে যদি আপনার বিবেক এবং মেরুদণ্ড সোজা থাকে, আপনার মনে প্রশ্ন জাগবে যে এটা আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য, ওরকম একটা অযোগ্য পরিবারের হাতে আমাদের বাংলার ভবিষ্যৎটা তুলে দিয়েছি আমরা বাংলার মানুষ। ওরকম একটা অযোগ্য পরিবারের হাতে, যারা পুরো পরিবারটাই এই সরকারটাকে নিংড়ে শুষে সরকারকে কঙ্কালে পরিণত করে দিয়েছে। উনি খুব ভালো, বাংলার মেরে দিয়েছে, কিন্তু উনি খুব ভালো, উনি দিব্যি আছেন। খেলা মেলা মচ্ছব আনন্দ করো, আর কদিন দুঃখ করবে? এই 26,000 যারা রাস্তায় মাথা ঠুকে মরছে, উনি জাস্ট এসে এটাই ঘোষণা করলো বলে যে ভাই এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার একটু হাসো, এবার একটু মেলায় যাও, এবার একটু খেলা করো, বললো বলে দেখুন। কারণ যখন আরজি করের ডাক্তার মেয়েটির আন্দোলন চরমে আছে, তখনও তিনি বলেছিলেন এবারে উৎসবে ফিরুন। এই 26,000কেও বলবে অনেক হয়েছে, এবার একটু উৎসবে ফিরুন। 32,000 যাদের চাকরি যাবে,
মানে পিছনে ওয়েটিং লিস্টে আছে, তাদেরও বলবে অনেক হয়েছে, এবার উৎসবে ফিরুন। সারদা, নারদা, গরু, কয়লা, বালি ইত্যাদি ইত্যাদি হওয়ার পরে, শিক্ষা স্বাস্থ্য সব শেষ হয়ে যাওয়ার পরে খুন করে, এই সরকার যেটা প্রাতিষ্ঠানিক খুন করে যে ডাক্তার বন্টিকে তার প্রমাণ লোপাট করা হলো, সেটাতেও জানে যে আমাকে কিচ্ছু করতে পারবে না। অথচ ইনি ওপেন অ্যাডমিট করেছেন যে যতক্ষণ পর্যন্ত তার দেহটা শ্মশানে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মনিটরিং করেছি, এবং ডিসি পরিষ্কার বলেছে এভরিথিং হ্যাজ ডান আন্ডার মাই কমান্ড। যা কিছু হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নির্দেশেই হয়েছে। সে স্বীকার করে নিচ্ছে তার নির্দেশে সব হয়েছে এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে হয়েছে। তারা কিন্তু এখনও পর্যন্ত সিবিআই তাদের ছুঁয়ে দেখেনি। তাদের ইভেন যে ফোনে তারা তদারকি করেছে সেই ফোনটা নিয়ে এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন করার মানসিকতা দেখায়নি। এটা আমাদের বাংলার দুর্ভাগ্য না সৌভাগ্য? আজকে যদি আর বর্তমানে বিজেপিকে বিজেপি দেখেছেন বাংলায় এরকম কেউ দেখেছে? আমাদের কোনো আমাদের জ্ঞান তো আমাদের এখন 44-45 বছর বয়স হতে চলেছে, আমাদের জ্ঞান তো আমরা দেখিনি। ইনিই ঘাড়ে করে বয়ে আনলেন। তার কারণ যেই আসুক বামেদেরকে আসতে দেওয়া যাবে না। ইনি ঘাড়ে করে ওকে নিয়ে এলেন, এসে ওকে বিরোধী তকমা দিল, আর সরকার আমি থাকবো, দুজন করে কমে খাবো। বিরোধীতে কাকে দেখছেন? বিজেপির বিরোধীতে শুভেন্দু অধিকারী। কার গোয়াল থেকে গেছে? মমতাময়ীর গোয়াল থেকে গেছে। তার স্লোগান কি আগে ছিল? মোদি হটাও দেশ বাঁচাও। এখন কি স্লোগান দিচ্ছে? আমি মোদির বেটা, আমি মোদির বেটা। মানে এদের মুখ আর কোনটা এদের মুখ কোনটা এদের মুখোশ বোঝা দায়। এদের না আছে নীতি, না আছে নৈতিকতা, না আছে ভবিষ্যৎ ভাবনা, না আছে ভবিষ্যৎ পরিকল্পনা। এদের কিচ্ছু নেই। আছে শুধু হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। কেন রে ভাই? হিন্দু মুসলিম ভাই ভাই বলতে কি খুব কষ্ট হয়? হিন্দু হিন্দু ভাই ভাই কেন? হিন্দু মুসলিম ভাই ভাই করলে কি হবে? মানুষের কোনটা ক্ষয়ে যাবে? আমি যদি বলি হিন্দু মুসলিম ভাই ভাই, আমার কি ডান হাতটা কেটে পড়ে যাবে? এত সংকীর্ণ মানসিকতা। কই 2011 সালে আগে আমরা বাংলায় এই স্লোগান শুনতে হয়নি তো আমাদের, যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু খতরে মে হ্যায়। কিসের হিন্দু খতরে মে থাকবে? কেন হিন্দু খতরে মে থাকবে? সবাই মিলেমিশে থাকবো এখানে আমরা। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, আদিবাসী, হিন্দুদের মধ্যে উপর নিচ কত রকমের জাত আছে, SC ST, মিলেমিশে থাকবো সব। সবাই লেখাপড়া শিখবে, সবাই চাকরি করবে, সমবন্টন হবে এখানে। সাম্যবাদের যে স্লোগান, সবাই ভালো থাকবে, তাই হবে। আলাদা 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 করে আমরা ভাগ করছি এবং আমাদের নেক্সট জেনারেশনকে সেইভাবে আমরা ট্রেন্ড করছি যে ওই হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই। কেন ভাই? হিন্দু মুসলিম ভাই ভাই বলতে কি খুব কষ্ট হয়? আর এখানে হিন্দু মুসলিম ভাই ভাই হলে কি হিন্দু খুব বড় হয়ে যাবে, মুসলিম খুব ছোট হয়ে যাবে? না মুসলিম খুব বড় হয়ে যাবে, না হিন্দু খুব ছোট হয়ে যাবে? আরে ভাই, সব কিছুর ঠিকানা হচ্ছে এই মন। মনটাকে তুমি যদি বড় করো, তুমি যদি সুশিক্ষিত হও, তোমার আর কিচ্ছু লাগে না। ধর্ম কি? মন যেটা ধারণ করে তাহাই ধর্ম। তোমার যেটা বিশ্বাস সেটা তুমি অন্তর দিয়ে সেটা মানো, সেটা কারোর উপর চাপাতে যেও না। স্বামী বিবেকানন্দ তাই করেছিলেন, কোনো দিন কারোর উপর চাপাননি এবং কখনো বলেনি যে অন্যের ধর্মকে ছোট করে তোমার ধর্মটাকে বড় করো, সম্মান পাবে। কখনো করেননি উনি। হিন্দু ধর্ম প্রচারের জন্য দেশে বিদেশে সমস্ত জায়গায় গেছেন, কিন্তু কখনো অন্যের ধর্মকে ছোট করে নয়, অন্য মানুষকে নিচু করে নয়, অসম্মান করে নয়। এটা হচ্ছে শিক্ষা। তার কারণ তিনি ছিলেন সুশিক্ষিত। আর এখনকার যারা আছে, কোনো শিক্ষা নেই এদের মধ্যে।
এরা শুধু খালি জার্সিটা বদল করছে, এ গোয়াল থেকে ও গোয়ালে যাচ্ছে, ও গোয়াল থেকে এ গোয়ালে যাচ্ছে। এদের কোনো না আছে নীতি নৈতিকতা। মমতার সেকেন্ড ইন কমান্ড ছিল পার্থ। এত দুর্নীতি করেছে, এত দুর্নীতি করেছে, উনি কিচ্ছু জানতেন না। আচ্ছা, আর একজন ওই কৃষ্ণনগরের নামটা খালি ভুলে যাই এখন, খুব খারাপ পরিণতি ওনার। বালুরও সেই একই খারাপ পরিণতি। কারণ যারা সেই সময়ে 2011-র আগে যারা বাম আমলকে কুৎসিত কদাকার ভাষায় আক্রমণ করেছিল, তারা কিন্তু এখন সব পঙ্গু। এই ভাষাটা উচ্চারণ করলাম। পাপ তাদের বাপকে ছাড়ে না, এবং এখানেই তারা ভোগ করে যাবে, এখানেই ভোগ করে যাবে। ওই মরে গিয়ে উপরে কী হবে জানা নেই, এখানেই হচ্ছে তাদের। পাপ তার বাপকে ছাড়ে না। কি ওটা, ওর বেটা মুকুল রায় বেটাটাকে মমতাময়ীর মাথায় ঢুকিয়ে দিয়েছে। আর উনি বিজেপি জার্সি পরেছিলেন, আবার কি কোথায় হয়ে ওদের মুশকিলটা হচ্ছে এরা হচ্ছে বলে না, সেই যার জন্মের ঠিক নেই, এক কথায় যার জন্মের ঠিক নেই, এক কথায় কি বলে, বেজন্মা। এরা হচ্ছে তাই। শুভেন্দু অধিকারী, পুরো অধিকারী বংশটা এই সরকারের, টিএমসি সরকারের গান্ডে পিণ্ডে গিলে মোদির বিরুদ্ধে স্লোগান দিতে 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 এখন বলছে আমি মোদির বেটা। এই সাব্বাস, আব্বাসের ভাই সাব্বাস। দিয়ে কী করছে, হ্যাঁ, ভণ্ড সেজেছে, ভণ্ড নাচছে। হ্যাঁ, হিন্দু ভাই ভাই করে ভণ্ডর মতো নেচে বেড়াচ্ছে। অশিক্ষিত, আনকালচার। আর এগুলো আমাদের দেখতে হচ্ছে, এটা আমার বাংলার দুর্ভাগ্য, যেগুলো আমাদের দেখতে হচ্ছে। এদের কিন্তু লজ্জা লাগে না, এদের লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এদের কিন্তু কিচ্ছু নেই। এরা শুধু মানুষকে উস্কে কী করে দাঙ্গা বাঁধানো যায় তার প্ল্যান করছে, আর কিচ্ছু না, শুধু উস্কাচ্ছে। হিন্দু খতরে মে হ্যাঁ, হিন্দু খতরে মে। কেন রে ভাই হিন্দু খতরে মে থাকবে? গর্ব সে কহো হাম হিন্দ হ্যাঁ, হিন্দুস্তান হামারা। আর আমরাও মুসলমানরা বলছে হিন্দুস্তান হামারা। ভারতবর্ষ আমাদের সকলের। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। এরা না সংবিধানকে মানে, না সংবিধানের প্রিএম্বেলে কি লেখা আছে এরা জানে, কিচ্ছু জানে না। আর কিছু মিডিয়াও এই দালালদের এতে পড়ে কিছু মিডিয়াও নাচছে, ধেই করে চণ্ডালের মতো নাচ করছে, রণচণ্ডীদের মতো নাচ করছে। হিন্দু খতরে মে হ্যাঁ, এসব কালচার দেখেছেন কেউ? আমাদের দুর্ভাগ্য এগুলো দেখতে হচ্ছে। কখন আমরা হিন্দু মুসলিম ভাই ঠোঁয়া দিয়ে ওর মুড়ি খাচ্ছি, এক আইসক্রিম চেটে হিন্দু মুসলিম খ্রিস্টান খেয়েছি আমরা, একটা আইসক্রিম চেটে। কখনো মনে হয়নি এটা হিন্দু চুষেছে, বা কখনো মনে হয়নি ওটা খ্রিস্টান খেয়েছে। মিলেমিশে বড় হয়েছে আমরা। আর এরা দেখিয়ে দিচ্ছে এই ও হিন্দু, এই ও মুসলিম, এই ও আদিবাসী, এই আমরা সনাতন, মানে বিশাল কিছু। হিন্দু করে, মুসলিম করে আদতে আমরা পিছিয়ে যাচ্ছি। এই যে আমাদের লুঙ্গি বাহিনী যারা আছে না, লুঙ্গি বাহিনী, এক কথা বলি, আমি ধর্ম নিয়ে বেশি বলতে চাই না, তার কারণ ধর্ম এমন একটা জিনিস মানুষ খুব দ্রুত ভুল বোঝে। সব ধর্মকে সম্মান দিয়ে আমি একটা কথা বলছি, যে ফুরপুরা শরীফে যারা বসে থাকে না, মাথায় হাত বুলিয়ে, ফুঁ দিয়ে, জল পড়িয়ে, তাবিজ দিয়ে যারা হাজার হাজার কোটি টাকা লুটছে না, একটু শিক্ষার আলো দিয়ে একটু দেখো। এবং সমস্ত মুসলিম পরিবারকে বলবো, সন্তানদেরকে খেয়ে পড়ে না খেয়ে লেখাপড়া শেখান। শিক্ষার খুব দরকার ভাই। আপনি একটা সন্তানকে যদি যোগ্যভাবে মানুষ করেন, আপনার আর কোনো চিন্তা থাকে না। আপনি মরার আগে তখন ভাববেন যে না, আমার সন্তানটা সে কোনো হসপিটালে ডাক্তার হয়েছে,
সে কোনো স্কুলের হেডমাস্টার, সে কোনো কলেজের প্রফেসর, আপনি দেখবেন কি শান্তিতে আপনি মরবেন। আপনি একটা মেয়েকে অল্প বয়সে ভালো জামাই পেয়েছেন বলে তার পড়াশোনা বন্ধ করে বিয়ে দিলেন, মুসলিম পরিবারদেরকে বলছি। পরবর্তীকালে একটা দুটো বাচ্চা হলো, তারপরে তার বর তাকে লাথি মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিল। কি হলো? মানে সেই মেয়েটার জীবনটা কোথায় দাঁড়িয়ে গেল? অথচ ওই মেয়েটিকে যদি আপনি কষ্ট করে যে যৌতুকটা লক্ষ টাকার গহনা দিয়ে বিয়ে দিয়েছিলেন সেইটা দিয়ে যদি তাকে পড়াতেন, সে যদি ব্যবসাও করে, না চাকরি যদি না পায়, ব্যবসাও যদি করে, তাও সে জীবনে নিজের পায়ে দাঁড়াবে। প্রত্যেকটা ছেলে মেয়েকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, এই স্লোগানটা প্রত্যেকটা মুসলিম পরিবারের নেওয়া উচিত। কি হবে? আপনার অনেক জমি, কিন্তু আপনার ছেলেটা টোটো চালায়। কি হবে? আপনার অনেক জায়গা জমি আছে, বাড়ি আছে, কিন্তু আপনার সন্তানটা চুরি করতে গিয়ে ধরা পড়ে, আপনার সন্তানটা ড্রাগ খাচ্ছে, আপনার সন্তানটা মদ খেয়ে পড়ে আছে, মাতাল হয়েছে। কি লাভ? ওই রকম কুলাঙ্গার সন্তানদের আপনারাই তৈরি করছেন। অথচ যদি ছোটোবেলা থেকে পাছা ফাটিয়ে স্কুলে পাঠাতেন, যে না পড়াশোনা করলে প্যান্ট খুলে মারবো, দেখতেন দিব্যি তারা পড়াশোনা করতো। পড়াশোনার কোনো বিকল্প নেই। আজকে দেখেছেন ইসরায়েল আর প্যালেস্তাইনকে দেখুন। আমরা সারা বিশ্ব দেখছি প্যালেস্তাইনের উপর কত অন্যায় করছে। কারা করছে? ইসরায়েল। কেন আমরা বলছি প্যালেস্তাইনের উপর অন্যায় করছে? তার কারণ প্যালেস্তাইন ইসরায়েলদেরকে জায়গা দিয়েছিল ওইখানে বসার জন্য। সেই ইসরায়েল প্যালেস্তাইনিদেরকে মারছে। কেন? প্যালেস্তাইনের যে যুদ্ধ, সেটা কিন্তু রাইট, যে ভাই আমার জায়গা, আমরা থাকবো, আমরা বেরোবো না, এটা তার অধিকার। কিন্তু সে এই অধিকারটা চাইতে গিয়ে হেরে যাচ্ছে কেন? শিক্ষা। আর ইসরায়েল, সে জানে আমি অন্যায় করছি, তবু সে জোর করে প্যালেস্তাইনের উপর চেপে তাদেরকে বার করে দিচ্ছে। কেন? তার কারণ তারা এমন জায়গায় পৌঁছে আছে শিক্ষায়, বিশ্বের মেন জায়গায়, কি সায়েন্টিস্ট বলুন আর কি ইঞ্জিনিয়ার বলুন, কি ডক্টর বলুন, বিশ্বের তাবড় 1 নম্বর জায়গায় তারা। সেই শিক্ষাতে তারা এগিয়ে, এবং তারা যে বুদ্ধি করে লড়াইটা করছে, সেই বুদ্ধির জোরে তারা আজকে প্যালেস্তাইনকে ধ্বংস করে দিল। আর এই বুদ্ধিটা যদি প্যালেস্তাইনে থাকতো, তাহলে প্যালেস্তাইন কিন্তু ধ্বংস হতো না। শুধু বুদ্ধির জন্য। কি বুদ্ধি? এই বুদ্ধিটা ওদের ছিল না যে আমরা যুদ্ধ করে ইসরায়েলের সাথে পারবো না। তাহলে কি কূটনীতি কৌশল পাল্টে প্রাণে বেঁচে তাদের সাথে লড়াইটা করতে হতো। তা না করে এমনভাবে প্রতিশোধ নিতে গেল, ওই যে হামাস বাহিনীকে দিয়ে, হামাস বাহিনী, ব্যাস পুরো প্যালেস্তাইন শেষ, একদম গাজা পুরো ধ্বংসস্তূপ, শুধু খালি নির্বুদ্ধিতার কারণে। অথচ দেখুন প্যালেস্তাইনের জায়গা, সব কিছু প্যালেস্তাইনে, তার অধিকার, তার জায়গা, তাকে মেরে উড়িয়ে দিচ্ছে বুদ্ধির জোরে। সেই জন্য শিক্ষা খুব জরুরি, শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা মানে সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো, ওই কোনো রকমের প্ররোচনায় পা দেবেন না। আপনার শিশুটা আজকে যেটা ভূমিষ্ঠ হয়েছে, আপনি তার 3 বছর 4 বছরের পরে আপনি তাকে স্কুলে পাঠান। কসম কাটুন যে সন্তান যতক্ষণ পর্যন্ত না কলেজের তার ডিগ্রি কমপ্লিট করছে, ততক্ষণ পর্যন্ত তাকে বিয়ে দেব না। কি ছেলে কি মেয়ে। শিক্ষা যদি পেটে থাকে, সে টিউশন করেও খেয়ে বেঁচে থাকবে। আর শিক্ষা যদি পেটে থাকে, সে অন্যায় কাজ থেকে বিরতও থাকবে। তা না হলে ওই নেতাদের থলে বইবে, আর ওই কিছুদিন যতটা যা পাওয়া যায়, মানে উপর থেকে যতটা থুতু ছেটাবে, খাবে, তারপর অটো চালাবে, টোটো চালাবে, ব্যাস গল্প শেষ, খাটিয়ায় উঠে যাবে। এরকম করে একটা জাতি কখনো উন্নত হতে পারে না, কখনোই হতে পারে না। শিক্ষাই শেষ কথা। সন্তানদেরকে পড়ান, খুব জরুরি। আর যদি বলেন যে লেখাপড়া শিখে কী হবে, এই সরকারের তো চাকরি পেয়েও হারালো। এ সরকারের এইরকম হবে এটা আমাদের জানাই ছিল। এটা আমরা শুরু থেকেই এটা আমরা প্রচার করে আসছিলাম, কিন্তু বাংলার মানুষ বিশ্বাস করেনি। আমরা বলেছিলাম যে ওই শনিকে বিশ্বাস করবেন না। এই বাংলার সন্তানরা, যুবকরা ওই শনি অফিসকে বিশ্বাস করে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। কিচ্ছু নেই। যে চাকরিটা যেটা গেছে, বলছে
ওই যেটা কনফার্ম যাদের চাকরি গেছে ওদের তো গেছেই, তাদের বলছে ভাতা দেবে। আর যাদের বাছাই করা যায়নি, যাদের 31শে ডিসেম্বর অবধি তাদের ফিউচার নির্ভর, তারপর থেকে আর ওদের আর কিচ্ছু নেই। এক কথায় চাকরিটা নেই এবং চাকরি পাবেও না। তার কারণ সুপ্রিম কোর্টে যে গাইডলাইন মেনটেন করে অর্ডারটা দিয়েছে না, সেই অর্ডারের ঊর্ধ্বে কি নিজের অর্ডার উনি কি নিজে খণ্ডন করবেন? রিভিউ পিটিশনে কি দিয়েছে? রিভিউ পিটিশনে একটা সুযোগ দিয়েছে যে মে মাসে 31শে মের মধ্যে এসএসসিকে বলেছে তাড়াতাড়ি চাকরি রিক্রুটমেন্ট ছাড়ুন। কেন বছরে বছরে রিক্রুটমেন্ট নেই? কেন বছরে বছরে পরীক্ষা নেই? কেন বছরে বছরে ছেলে মেয়েদের চাকরি হবে না? 2011-র আগ অবধি হতো না? চিরকুটে চাকরি বলে যতই ভেজাল মেশানোর চেষ্টা করুন না কেন, বছরে বছরে 2011-র আগে প্রত্যেক বছরে ছেলে মেয়েদের চাকরি হতো 10,000 11,000 করে প্রত্যেক বছর। খতিয়ান বলছে, একবার দেখে নেবেন। তাহলে এদের বেলায় অসুবিধা হচ্ছে কোথায়? কেন স্বচ্ছ নিয়োগেরা করতে পারেনি? কেন ওএমআর সিটগুলো সযত্নে রাখেনি? কেন সেগুলো স্ক্যান করেনি? তার কারণ ওই যে টাকা তুলেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এবার এখন সেই টাকাগুলো ফেরত দেবে কি করে? জনগণের ট্যাক্সের টাকায় ভাতা দেবে। কি কল্পনা, কি চিন্তাভাবনা, কি ধ্বংসাত্মক চিন্তাভাবনা! এটা কোনো গঠনমূলক চিন্তাভাবনা নয়, এটা কোনো বিকল্প কর্মসূচি নয়, এটা একটা ধ্বংসাত্মক পরিকল্পনা এই সরকার করে চলেছে। এবং এই ধ্বংসাত্মক চিন্তাভাবনা কেন আসছে? তার কারণ সে এতটাই কনফিডেন্ট যে আমিও 2026 সালে আবার আমি ক্ষমতায় আসব। এই বাংলার মানুষ যাদেরকে আমি এত অত্যাচার করছি, যাদের লাথি ঝাঁটা মারছি, এরাই আবার আমাকে আনবে। এইভাবে গল্পটা কি ফিট করে রেখেছে ওই যে বিজেপি, ঘাড়ে করে বিজেপির ভূতরা বয়ে বেড়াচ্ছে না, আমাকে ভোট দাও নইলে বিজেপি এসে যাবে। কেন রে ভাই? বিজেপি ছাড়া বাংলায় আর কোনো দল নেই? কোনো একটা শিক্ষিত ছেলে মেয়েদের চোখে পড়ে না? বাংলার দুর্ভাগ্য, ওরকম একটা অযোগ্য পরিবারের হাতে এই সরকারটা বাংলার মানুষ তুলে রেখে দিয়েছে। এটা বাংলার দুর্ভাগ্য। একটু সচেতন হন। খুব খারাপ লাগছিল আজকে যেভাবে শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় মাথা ঠুকছে। গ্রামের হয়তো মোবাইলে সবাই একটু ছবি দেখতে পাচ্ছে, কিন্তু নিজে চোখে দেখছি মৃত্যু কামনা করছে, আমাদেরকে গুলি মারো, গুলি মারো, গুলি মারো। এবং আরও ভয়াবহ দিন আসতে চলেছে আগামী দিনে। কালীঘাটে উনি নেই, তবু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে দিয়ে হাজরা মোড়ে পরপর ব্যারিকেড করে ওদেরকে গাড়োয়াল দিয়ে ওদেরকে আটকানো হলো এবং টেনে হিঁচড়ে কার্যত টানতে টানতে মারতে মারতে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে দিল। সরকার শক্তি দেখাচ্ছে। তা কেন বাবা, এত শক্তি তো দেখানো হতো না যদি স্বচ্ছ নিয়োগটা প্রত্যেক বছর হতো, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হতো, প্রত্যেক বছর চাকরি হতো। যতবার পরীক্ষা হয় শুনি খালি প্রশ্নপত্র ফাঁস, যতবার পরীক্ষা হয় শুনি খালি প্রশ্নপত্র ফাঁস। এই কীরকম, কত খাবে? মানে বাপ রে বাপ, দুর্নীতি করে কিভাবে খেতে হয় এনার কাছে শিক্ষার মানে এলেম নিতে হবে মায়েরি। দুর্নীতিবাজদের রানী, দুর্নীতি করে কিভাবে খেতে হবে বাবা, হ্যাটস অফ। কেউ জানতো না যে এত প্রকারভাবে চুরি করে খাওয়া যায়। গরু, কয়লা, বালি, রেশন, ইট, কাঠ, পাথর, জল, তেল, নুন, ঝাল, মানে যেখান থেকে পেরেছে চুরি করে খেয়েছে। খাওয়াও যায়, সেটা ওরা দেখিয়েও দিয়েছে। সারাদিন কাজে থাকি, জ্বলি ভিতরে ভিতরে, আন্দোলনও করি, প্রতিবাদ করি, সবসময় প্রতিবাদে থাকি, সবসময় জানি আমি প্রতিবাদী মানে আমার বকলমে আমারও অনেক শত্রু তৈরি হয়ে যাচ্ছে। তৈরি হোক, তবুও প্রতিবাদ চালিয়ে যাব। ভয়ও করব না, সৌরভ গাঙ্গুলির মতন চটিও চাটব না নিজের স্বার্থ সিদ্ধির জন্য। কি দরকার? আমিও তো ইনকাম করে ভালো মন্দ খেয়ে পরে বাঁচতে পারি, কি দরকার বলার? কিন্তু না, ব্যাকবোনটা সোজা রেখেছি, মেরুদণ্ডটা সোজা রেখেছি।
এবং আমৃত্যু রেখে যাব। আর আমৃত্যু যেখানে অন্যায় দেখব প্রতিবাদ করব। প্রতিবাদ করা আমার অধিকার। এই অধিকার আমাকে সংবিধান দিয়েছে। সংবিধানটা রেগুলার, তার প্রিএমবেলটা আমি মুখস্থ করি। আমার মুখস্থ আছে, আমার ছোট মেয়েটারও মুখস্থ আছে। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, and democratic republic, and to secure all its citizen, ভারতের সিটিজেনকে সিকিওর করতে হবে, নিরাপত্তা দিতে হবে। কিসে? জাস্টিস, বিচার দিতে হবে, লিবার্টি, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, সমান ভাগ, অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এই হচ্ছে আমাদের জিস্ট অফ দ্য কনস্টিটিউশন, হার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটাকে শিখতে হবে, মনে মনে আওড়াতে হবে, মানুষকে বলতে হবে। তবে না অন্যায়টা বন্ধ হবে, চুরিটা বন্ধ হবে, একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে। এই দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গেলে সবাইকে কিন্তু শিক্ষিত হতে হবে। কি শিক্ষিত হতে হবে? পুঁথিগত এবং বহির্বিদ্যা। যার যা গেছে গেছে, ঘোষণা হলোই বলে। আর 26শে ইলেকশনের আগে মিলিয়ে নেবেন 2000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার হলো বলে। কারণ তার বরগুলো তো বাইরে কাজ করছে, ভাতারগুলো কেউ এখানে নেই। ভাতারগুলো, লক্ষ্মীর ভাণ্ডার কাকে বলে? মেয়েদের কোল থেকে ভাতারগুলো কেড়ে বাইরে পাঠিয়ে দিয়ে কাজের, বাংলায় কর্মহীন করে, স্লোগানটা ভালো করে লিখে নিন, বাংলায় শিল্প কেড়ে স্বামীদেরকে কর্মহীন করে বেকার করে দিয়ে মহিলাদের কোল থেকে ভাতারগুলো কেড়ে নিয়ে অন্য রাজ্যে কাজের জন্য চলে যাবে এবং সরকার থেকে ওই মহিলাদেরকে 500,000 টাকা ভাতা বা অনুদান দেবে। এটাকে বলে লক্ষ্মীর ভাণ্ডার। স্লোগানটা রেখে দিন। এই হচ্ছে বাংলার সার্বিক উন্নতি। চাকরি গেল, মান জান শান গেল, মাথা ন্যাড়া হয়ে রাজপথে ঘুরছে সেও গেল। কিন্তু তিনি বহাল তবিয়াতে আছেন, কোনো দুঃখ নেই, বেদনা নেই। আর যদি জল দেখেন চোখে, জানবেন কুমিরের অশ্রু। কুমিরটা না ওরকম ন্যাকামো করে একটু চোখের জল ফেলে, একটু সামান্য দুঃখ প্রকাশ করে ছেড়ে দেবে। এত বড় বড় ফাল দেবে আর সামান্য দুঃখ প্রকাশ করে ছেড়ে দেবে। যার জন্য এত কিছু, তিনি আছেন, মমতা আছেন, মমতাতেই এখন সাইড ভিজিট হচ্ছে আর মন্দির শিল্পের ফিতে কাটিং চলছে। খুব ভালো থেকো আমার ভাইরা এবং নিজের পরিবার, তার আশেপাশের লোকজন, সবাই সকলকে আগলে রেখো। তার কারণ বিপদে পড়লে না ওই বাড়ির পাশের লোকটাই হেল্প করবে, কেউ হেল্প করতে যাবে না। সেই জন্য হিন্দু মুসলিম বাঁচবেন না, সবার সাথে মিলেমিশে থাকবেন। আজকে যদি একটা হিন্দু ভাই মরে, তার যদি শ্মশানে নিয়ে যাওয়ার কেউ না থাকে, ওই মুসলিম ভাইটাই যাবে। সেই জন্য পাশের বাড়ি যদি আগুন লাগে, আপনাকেই গিয়ে আগুন নেভাতে হবে। আপনার বাড়িতে আগুন লাগলে তবেই না সেই পাশের বাড়ির লোকটি আপনার বাড়ির আগুনটা নেভাতে আসবে। এভাবেই আমাদের চলতে হবে। নিজেদের ভালো নিজেদেরকেই রাখতে হবে, সন্তানদেরকে মেরে পিঠে আপনাদের লেখাপড়া শেখাতে হবে। এই প্রতিজ্ঞা নিন। চাকরি আজ না হয় কাল হবে, চাকরি দরকার নেই, কিন্তু একটা বিজনেসম্যানও যদি হয়, একটা চাষিও যদি হয়, সে যেন শিক্ষিত চাষি হয়। সমাজ উন্নত হবেই, আপনার ফ্যামিলিতে আলো জ্বলবে। আপনি লিখে নিন, আপনার বাড়িতে যদি আপনার সবকটা সন্তান শিক্ষিত হয়, আপনার বাড়িতে অটোমেটিক আলো জ্বলবে।
আপনার জমিটা কেউ ভুল বুঝে লিখে নিতে পারবে না, আপনার জমিটা অন্যের নামে রেকর্ডও হবে না, কিচ্ছু হবে না, কেউ আপনাকে ঠকাতে পারবে না। বিপ্লব পরে করবেন, বিপ্লবের দরকার নেই। আপনাদের কিছু বললেই বলবেন ও তো আপনারা কিছু চান্স পেলেই আপনারা বলেন বিপ্লবের কথা, আপনারা বামে হাঁটো, বামেদের ভোট দাও। আমাদের ভোট দিতে হবে না বাবা। যদি মনে হয় যে বামেদের ছেলেমেয়েরা শিক্ষিত, এরা সমাজের কোনো উন্নয়নের কাজে আসবে, ভোট দেবেন, না হলে ভোট দিতে হবে না, ও শূন্যই থাক বামেরা, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। কিন্তু নিজেদের পরিবারের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করো। আর বেশি দীর্ঘায়িত করব না, রাত অনেক হয়েছে। সবাই খুব ভালো থাকুন।